প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি একুশের বই অনুষ্ঠানে। একুশের বই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বা দেখতে পাচ্ছেন, উপভোগ করছেন আপনারা বাংলা একাডেমি আয়োজিত অমর গ্রন্থমেলা থেকে। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে আলতাফ হোসেন উজ্জ্বল, বিশিষ্ট লেখক। আলতাফ, কেমন আছেন? এই বইমেলা কেমন হচ্ছে? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? না, আমি ভালো আছি। আম ভালো লাগছে যে আজকে আমি এখানে এসে আ কথা বলতে পারতেছি। কিসের ভাষা? মায়ের ভাষা। জি, এটাই আমার ভালো লাগার একটা ১ম শর্ত। গুড। আসলে মায়ের ভাষা আমরা সকলেই জানি, এই মাটিতে যারা আমরা জন্মগ্রহণ করেছি সকলেই জানি যে ১৯৫২ সালে কিংবা ৪৭ সালের পর থেকে আমাদের বাংলা ভাষাটাকে সরিয়ে দিয়ে উর্দু ভাষা চালু করতে চেয়েছিল কেন্দ্রীয় পাকিস্তান সরকার। কিন্তু এই দেশের মানুষ সেটা লড়াই করেছে এবং লড়াই করে জীবন দিয়ে এটা প্রতিষ্ঠিত করেছে যে আমরা বাংলা ভাষায় স্বপ্ন দেখি, বাংলা ভাষায় স্বপ্ন আঁকি এবং বাংলা ভাষায় আমরা লিখব, তাই না? তো সেই বাংলা ভাষার একজন লেখক হিসাবে আজকের এই বইমেলা আপনি কি, আজকে না প্রতিদিন তো বইমেলা, আপনি লেখক, প্রতিবারই আসেন বইমেলা, কেমন লাগে আপনার? অবশ্যই এবার অনেক ভালো লাগতেছে। কারণ বইমেলা মানে হলো প্রাণের আবেগ, স্পন্দন, উৎফুল্লিত, উচ্ছ্বসিত। রাইট। এই জিনিসগুলি যখন কাজ করে তখন লেখার যেমন গভীরতা বাড়ে, লেখার সৌন্দর্যতা বাড়ে, অক্ষরের ছদ্মাক্ষরও অনেক চমৎকার হয়ে ওঠে। চমৎকার বলেছেন। শুধু দর্শক, আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই লেখক আলতাফ হোসেন উজ্জ্বলকে। ওনার জন্ম ১৯৬৮ সালে ৩০শে নভেম্বর বিক্রমপুরে, শ্রীনগর উপজেলার মাসুরগাঁও গ্রামে। একটু ঈর্ষান্বিত হচ্ছে আমি উজ্জ্বল, যে আপনি এমন একটা এলাকায় জন্মগ্রহণ করেছেন যে এলাকায় এই অঞ্চলের মাটি ও মানুষের অনেক খ্যাতিমান মানুষ জন্মগ্রহণ করেছেন। আপনি বলছিলেন যে অতীশ দীপঙ্কর থেকে শুরু করে আরও কারা কারা জন্মেছে একটু বলেন তো? অতীশ দীপঙ্কর তো আমাদের অনেক প্রাচীন, এবং তার ঐতিহ্য, তার সংস্কৃতি, সে যে ধারণ করছে আমাদের, বিশেষ শুধু এটা না, আমাদের যে শিল্প সংস্কৃতি সকলটাই অতীশ দীপঙ্কর থেকে শুরু হয়েছে। এরপরে আমাদের ধারাবাহিকতায় সর্বশেষ আধুনিক এবং নতুন সৃষ্টি করা রারিখাল, আমার পাশের গ্রাম, আমাদের হুমায়ুন আজাদ ছাড়াও আমাদের একটা নতুন ব্যতিক্রম, নতুন কিছু নিয়ে আসছে বাংলা ভাষায়। বাংলা ভাষার সৌন্দর্যতা, দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা চেতনা, সে আরেকজন আছে আমারও আরেক গ্রাম উত্তরে, সেটা হলো রাবেয়া খাতুন, সে ১৬ গ্রাম। রাবেয়া খাতুন সে আমাদের পরিচিত, অজস্র লিখেছেন রাবেয়া আপা, এবং তিনিও খুব লড়াই করে বাংলা সাহিত্যে অনেক গল্প, কবিতা তিনি লেখেননি, গল্প, উপন্যাস, আর যেটা করছেন ভ্রমণ কাহিনী রচনা করেছেন প্রচুর। আচ্ছা, তারপর বলেন। আর তারপরে আমাদের আরেকজন আছে, তিনি যদিও গবেষণামূলক, যদিও সে আমার পাশের থানা লোজং উপজেলায় কলমাতে পড়ছে, নূহ আলম লিলিম, চমৎকার গবেষক ছিল। তারপর ধরেন যে ইমদাদুল হক মিলন আমার পাশ একই উপজেলার, সে হলো মাওয়া, আমি শ্রীনগর, সে মাওয়া। আচ্ছা, আরেকজনের নাম বলি, সিরাজুল ইসলাম চৌধুরী, সে আমার থানায় উত্তর পশ্চিমে। আচ্ছা, তাহলে সব কিছু মিলিয়ে আপনাদের এলাকাটা বিক্রমপুর বা শ্রীনগর, ওই টোটাল পদ্মার পাড়ের একটা ইতিহাস এবং ঐতিহ্য এবং আমাদের সমাজ বাস্তবতার শ্রেষ্ঠ মানুষগুলি আপনার এলাকায় জন্ম নিয়েছে। নিশ্চয়ই আপনি খুব আনন্দ অনুভব করেন, গৌরব বোধ করেন। হ্যাঁ, কিছুটা যে আমি তাদের ধারক হয়ে থাকতে চাই, যদিও অত জ্ঞান অতটুকু নাই। গুড। আচ্ছা, এখন উজ্জ্বল জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার লেখালেখিটা শুরু কিভাবে হয়েছে? আমার লেখালেখিটা শুরু প্রথমত পত্রিকা ভিত্তিক, অনলাইনে পত্রিকা আমি বিভিন্ন লেখালেখি করছি। পরে আমাদের ছাত্রদের শিক্ষার বিষয় লেখালেখি, বিশেষ করে ছাত্রদের কিভাবে, শিক্ষার্থীদের আমাদের দুরবস্থা, এটা লেখা উপসম্পাদকীয় অনেকগুলি পত্রিকা। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত কোথায় আছে? আমি এখন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের কর্মরত আছি সেই ১৯৯৬ সাল থেকে। আমি মূলত অ্যাকাউন্টিং এবং ফিনান্সের টিচার, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমি বাংলায় মোটামুটি চর্চা করতে করতে, বাংলা ভাষার চিন্তা করতে করতে আমি কিছুটা বাংলায়ও একটা ক্লাস নেই, ১০ম শ্রেণী। বাহ, চমৎকার। এই আসলে দেখেন, আপনি বলছেন যে চর্চা করলে মানুষ অনেক জায়গায়, অনেক দূরে, অনেক উচ্চতায় পৌঁছতে পারে। আপনার প্রথম বই কি বেরিয়েছিল? প্রথম বই জীবন ও বাস্তবতা। সে বইটা কি আছে আপনার হাতে? বইটা এখানে আপনাকে, জীবন ও বাস্তবতা। এটা কি? এটা মূলত মোটিভেশনাল, আমাদের যে চিন্তা চেতনাগুলো তা নিয়ে লেখা। যেমন ধরি, আমি যদি সুইজারল্যান্ডের কোথাও বাসের জন্য দাঁড়াই, হ্যাঁ, তারা মোটামুটি কী করে,
বাসের মধ্যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ায়। যদি 4 জন সিট থাকে, 5 নাম্বার তার স্ত্রীও থাকে, সে থেমে থাকবে, উঠবে না। এটা তার কালচার, তার সংস্কৃতি। এবং ঠিক আমার দেশে হয়তো দেখা গেছে উঠার জন্য একজন ধাক্কা দিয়ে গিয়ে উঠছে। এই যে বিষয়গুলি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা, এগুলির এই আমার জীবন ও বাস্তবতার এই বইগুলির মূল কথা, এই বইটার মূল বিষয়বস্তু। তাহলে এটা হচ্ছে একটি মোটিভেশনাল, যে একজন মানুষ বাঙালি এই বাস্তবতায় সে কিভাবে সৎ হতে পারে, সভ্য হতে পারে এবং একই সঙ্গে ভালো আচরণ শিখতে পারে, তার দৃষ্টিভঙ্গি থেকে এই জীবন ও বাস্তবতা বইটি লিখেছে। আপনি তো কবিতাও লেখেন, কবিতার বই তো আমার কাছে, এটা হলুদ সন্ধ্যায় চাঁদ, এটা কি আপনার কবিতার প্রথম বই? হ্যাঁ, কবিতার মধ্যে এটা প্রথম বই। এই বইটি বের করেছে অক্ষর আমিন ভাই। আমিন ভাই, আপনি খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ, খুব সজ্জন মানুষ। এখানে কতটা কবিতা আছে? এটা কত সালে বেরিয়েছিল? এটা 2024 সালে বেরিয়েছে। কতটা বই আছে বলেন তো? এটার মধ্যে প্রায় 96টা কবিতা আছে। কবিতা আসলে আপনি কিভাবে অনুভব করেন? কবিতা একটা চিন্তাকে আপনি কিভাবে কবিতায় রূপান্তর করেন? আমি মনে করি কবিতা মানুষের মনের ভিতর ছন্দ। মনটাকে যখন আবেগে তাড়িত হয়, সেটা যদি ছন্দ আকারে, এবং সেটা যদি আমার চাহিদা, আমার মনের উচ্ছ্বসিত বিশ্বাসগুলি যখন লিখিতভাবে প্রকাশ করে, সেটা হইতে পারে দেশপ্রেম কবিতা, হতে পারে প্রেমিক প্রেমিকার কবিতা। তবে কবিতার যে জিনিসগুলি আমি নতুনত্ব দিয়েছি, আমি চেষ্টা করেছি, এটাকে আমি বলি অনেকে যেটা করে কপিরাইটের মতন, যে আরেকজন এটা দেখা নকল করা বা ছন্দ, এরকম কিছু না। আমি মনে করি আমার ভাষা, এই ভাষাটাকে স্বতঃস্ফূর্তভাবে নতুন শব্দ এবং আরও যে আনুষাঙ্গিক উপাদান আছে ভাষার, সেগুলি যোগ করে নতুনত্ব দেওয়ার সৃষ্টি করছি। এবং সেটা কবিতার প্রত্যেকটাই শব্দর ব্যতিক্রম আছে এবং পরিপূর্ণ বাংলা, এখানে কোনো মিশ্রণ মোটেই নেই, এবং শব্দগুলি অত্যন্ত ব্যতিক্রমভাবে সাজাইতে চেষ্টা করেছি। উজ্জ্বল, আপনি বাংলাদেশ ছাড়া পৃথিবীর নানা দেশ ভ্রমণ করেছেন এবং সেই অভিজ্ঞতাটা খুব আশ্চর্যজনক সুন্দর। আপনার বেশ কতগুলো দেশ, বিশেষ করে ইউরোপের কোন কোন দেশ ভ্রমণ করেছেন? আমার জীবনে ব্যক্তিগতভাবে প্রায় 18টা দেশ ভ্রমণ, কিন্তু ইউরোপে প্রায় 6টা দেশ ভ্রমণ করেছি। কোন কোন দেশ? ইউরোপে আমার প্রথম ভ্রমণ নরওয়ে, তারপর সুইডেন, ডেনমার্ক, তারপর জার্মান, বেলজিয়াম অল্প সময়, তারপর সুইজারল্যান্ড ও সর্বশেষ ইটালি। এই যে দেশ ভ্রমণ করেছেন, ইউরোপের যে দেশগুলো এবং আমাদের বাংলাদেশের যে জীবনবোধ একদমই তো আলাদা, অনেকাংশে আলাদা। এটা কিরকম? কিন্তু এদের চিন্তা চেতনা, আবেগ আমাদের মতোই, সবারই আবেগ আছে, সব দেশেই আছে, কিন্তু প্রকাশভঙ্গিমা আলাদা। এবং সত্যতার যে নিদর্শন আমি ওদের মধ্যে পেয়েছি। ওরা যখন ক্লাবে যায় তখন শুধু আনন্দই করে, যখন পাঠ্য বইয়ে বা কোনো সংস্কৃতি নিয়ে আলোচনা করে, আমি ভ্রমণ কাহিনীতে লিখেছি যে সুইজারল্যান্ড, বিশেষ করে জার্মান, ফ্রাঙ্কফুর্টে যে বিশাল লাইব্রেরি আছে, সেখানে আমি অনেক দিন পড়াশোনা করেছি। ওখানে আমি পড়াশোনা করেছি এবং সুইজারল্যান্ডে 1 বছর আমি জার্মান ভাষার উপর পড়াশোনা, সুইজারল্যান্ড, জার্মান, অস্ট্রিয়া হলো জার্মান ভাষা, আমি হগডয়েচে পড়াশোনা করছি। ওখানে মূলত আমি দেখছি কৃষ্টি কালচার, ওদের লিটারেচারটা অত্যন্ত চমৎকারভাবে মনে প্রাণে ধারণ করে। ইচ্ছা করলেই আমি গিয়ে বললাম, হ্যালো, আই ওয়ান্ট টু সামথিং, সে কী করবে? উত্তর দিবে না, বলবে, ও উই গো টু লন্ডন। এই যে এদের যে বুকে ধারণ, তার ভাষাটা, আমি ওখান থেকে খুব উচ্ছ্বসিত হয়েছি যে আমার দেশ, আমরা অন্য একটা ভাষা বলতে পারলেই নিজেকে গৌরব মনে করি। আর ওখান থেকে আমার কিছু ভ্রমণ কাহিনীতে এখানে আমি বিশেষ করে জার্মানের ভ্রমণ কাহিনী, সে বইটা কি আছে? হ্যাঁ, এটা হলো ভ্রমণ কাহিনী। এটা পর্বত, পলাতক জীবন এবং শুদ্ধতার শহর। বাহ, নামটা একটু অন্যরকম। এটা মনে হয় না ভ্রমণ কাহিনী, কিন্তু ভ্রমণ, পর্বত, পলাতক জীবন ও শুদ্ধতার শহর। পলাতক জীবন কেন? পলাতক জীবন মূলত আমি পড়াশোনার জন্য গেছি। হ্যাঁ, ওখানে নরওয়েতে থাকার পরে যখন আমি নরওয়ের বিভিন্ন ইউনিভার্সিটি, বিশেষ করে মিউজিয়াম, তারপর ওদের যে কালচার সেন্টারগুলি আছে, অনেক জায়গায় লেক থেকে শুরু করে পর্বত, একটা পর্বতটা আমার কাছে খুব দাগ কেটেছে। এই বইটার মধ্যে পর্বতের সবচেয়ে নার্ভিক যে পর্বত, নরওয়েতে অসলো, উত্তরে, নরওয়ের সবচেয়ে উত্তরে যে অংশ, সেটার উপর আমি লিখেছি। এবং ওই পর্বতের একটা ছবিও আছে, যে সারা বছরই
এটাকে জার্মান ভাষায় বলে ইয়াঙ্গার ফ্রাউ। ইয়াঙ্গার ফ্রাউ অর্থ হলো কন্যাকুমারী, যার সৌন্দর্য নষ্ট হয় না, আচ্ছা, সেটাও আচ্ছা। এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবকিছু মিলিয়ে আপনার এই ছোট বইটা ছোট, কিন্তু অনেকগুলো ছবি আছে এবং বইটা প্রকাশ করেছে জলধি জলধি নাহিদ প্রকাশন। আশরাফ, নাহিদ নাহিদ আশরাফের, আশরাফের হ্যাঁ। প্রতিষ্ঠান। শুধু দর্শক, আমরা যারা বাংলাদেশে বাস করি কিন্তু ইউরোপে যেতে চাই, যেতে পারছি না, তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে যদি আলতাফ হোসেন উজ্জ্বলের এই বইটি আমরা পাঠ করি। আমি খুব সুন্দর করে ছোট ছোট বাক্যে এবং একই সঙ্গে, যেহেতু আলতাফ হোসেন উজ্জ্বল দীর্ঘদিন ইউরোপের এই দেশগুলোতে ছিলেন এবং ভাষা শিখেছেন তিনি, তার উপলব্ধি এবং এই লেখা একদম আন্তরিক এবং বর্ণিল এবং বর্ণাঢ্য কেমন, এবং অনেকগুলো ছবি আছে বইটির মধ্যে সুন্দর করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আছে। তো ভ্রমণ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা জাতিসত্তাকে তৈরি করবার জন্য দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ানো খুব জরুরি। আলতাফ হোসেন উজ্জ্বল সেই কাজটি করেছেন এবং এই অসাধারণ সুন্দর বইটি লিখেছেন। পর্বত, পলাতক জীবন ও শুদ্ধতার শহর, এই বইটি প্রকাশ করেছে জলদ্বীপ। হাতে আরেকটা বই দেখতে পাচ্ছি, ওটা কি? এটা রূপম সাদা মেঘ, এটা কবিতার বই। কবিতার বই। আচ্ছা, গল্প লেখেন নাই বোধহয়, না? গল্প লিখেছি, এটা হয়তো এই বইটা আমার হাতে নাই এখন। আমি আসলে কলকাতা থেকে অনেকগুলি বই বের হয়েছে। এইবার সর্বশেষ কলকাতা যে ইন্টারন্যাশনাল মেলা গেলাম, ওখানে এপ্রিলের বৃষ্টিতে তোমার হাত। এপ্রিলটা বলতে আমরা এখানে এটার কাহিনীও ডেনমার্কের আমার জীবনী বা নতুনত্ব সৌন্দর্যতা, সুন্দরী রমণীর কোনো অহংকার বা তার বিমোহতে আছে, আমি ওটা লিখেছি এবং ওটা কলকাতা থেকে পড়া। এপ্রিলের বৃষ্টিতে তোমার হাত উপন্যাস। উপন্যাস কত পৃষ্ঠার উপন্যাস? এটা প্রায় 64 পৃষ্ঠা, ছোট ছোট উপন্যাস, গুরুত্বপূর্ণ। তো আমার হাতে আছে রূপম সাদা মেঘ। সাদা মেঘ। এই বইটা কবে বেরিয়েছে? এটা 25-এর, এটা জলধি থেকে বের করেছে। কবিতা লিখতে বোধহয় আপনার বেশি ভালো লাগে? হ্যাঁ, কবিতাটা আমার কাছে মনে হয় কথা কম হলো, যেমন একটা অক্ষর, আমি যখন প্রথম অক্ষর শিখছি স্বরেও, মা শিখাইছে, মা ডাক শিখাইছে, বলো মা, মা, আব্বু, বাবা। আমার কাছে ওই যে শব্দের অক্ষরগুলি মতনে আমার কাছে কবিতার মনে হয় যে একটা একটা অক্ষর বিন্যাস করে 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 মালার মতন সাজিয়ে আমি আমার মনের আবেগকে লিখতে পারতেছি। এবং তখন নিজের বিশ্বাস জন্মায় যে আমি আমার ভাষার জন্য, যেই ভাষার জন্য আমাদের পূর্বপুরুষ যারা ছিল, সালাম, রফিক, জব্বার, এই ফেব্রুয়ারিতে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, এই ভাষাকে স্থির রাখার জন্য, এই ভাষাকে উচ্চাসন গ্রহণ করার জন্য আজকে কিন্তু আমি মনে করি আমরা প্রায় 95% সাকসেস। আমাদের ভাষাটা সারা বিশ্বে এখনও পরিচিত আন্তর্জাতিক ভাষা হিসাবে, সেটা মাতৃভাষা হিসাবে পরিচিত, যে আমরা একটা এদের প্রাণের বিনিময়। আর আমরা এটাকে গাঁথনি দিয়ে আমরা সূতিকারের মতন, বকুল ফুলের মালার মতন আমরা সাজাবো আমাদের ভাষার ছন্দাক্ষর যেগুলি আছে, এগুলি নতুন নতুন শব্দ না, শুধু আমাদের হারিয়ে যাওয়া বাংলা ভাষার শব্দগুলো আমরা একত্রিত করে আমরা কি আমাদের ভাষাকে আরও পৃথিবীর শ্রেষ্ঠ অবস্থানে নিতে চেষ্টা করব। খুব চমৎকার বলেছেন লেখক এবং কবি, একই সঙ্গে গল্পকার। অনেক রূপ এবং রূপান্তর আপনার শিল্প সাহিত্যের জীবনে। অনেকক্ষণ কথা বললাম এবং আমার মনে হচ্ছে কি, একজন লেখকের সঙ্গে কথা বলা কখনো শেষ হয় না, কারণ অজস্র কথার ভিতরে তো থাকে। তো ভবিষ্যতে আবার দেখা হবে, কথা হবে। একুশের বই অনুষ্ঠানে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট লেখক আলতাফ হোসেন উজ্জ্বল। শুধু দর্শক, চলুন মেলার মাঠে দেখি আজকে কি নতুন বই এসেছে, নতুন বইয়ের মলাট খুলি, গন্ধ নেই এবং লেখক পাঠক সকলের সঙ্গে একটু পরিচিত হই। আমি অনিতা দাস, অধ্যাপনা করি আর সাথে লেখালেখি করি। এই প্রতিবিম্ব স্টল থেকে আমার 24 সাল থেকে এখানে বই আসতেছে। এবারও একটি বই এসেছে। তো আমার এই পর্যন্ত লিখিত মোট কাব্যগ্রন্থ আছে হলো আপনার 5টি, আর গল্পগ্রন্থ আছে। আরও 2টি বই প্রকাশের পথে, এখনও তারা আলোর মুখ দেখেনি। তো সেই ক্ষেত্রে আসলে
মেলা নিয়ে খুব মানে আমরা খুব চিন্তায় ছিলাম শুরুতে। প্রতি বছর 1 তারিখ থেকে মেলা শুরু হয়ে যায়, কিন্তু এই বছর যখন মেলা পিছাচ্ছে, শুরু হবে কি হবে না, এটা নিয়ে আমাদের ভিতরে আসলে অনেক মানে চাপা একটা কি বলে পেইন ছিল যে বই মেলা নিয়ে কি ধরনের রহস্য হচ্ছে। রাইটাররা তো আসলে সবাই যার যার পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকের কাছে অলরেডি দিয়ে রেখেছে। তো এগুলো যদি তারা ক্লিয়ার না করে তাহলে আমাদের বইগুলো তো পাবলিশড হতে পারছে না। সেই যেমন আমার একটা বই এখনও এসে পৌঁছায়নি, তার কারণ কিন্তু মেলার এই মানে সিদ্ধান্তহীনতা। যাই হোক, তো অনেক জল্পনা কল্পনার শেষে মেলা শুরু হয়েছে। যখন মেলা শুরু হয়ে গেছে তখন তো ভালো লাগাও শুরু হয়ে গেছে। আসলে এই মেলা যখন আসে বা মেলা আসবে, মেলা শুরু হবে, এটা নিয়ে আমাদের ভিতরে অনেক এক্সাইটমেন্ট থাকে, বিশেষ করে আমরা যারা লেখালেখি করি। তো এই এক্সাইটমেন্ট থেকে দেখা যায় যে প্রতিদিনই মেলায় আসি, প্রতিদিনই কিছু না কিছু পাঠকের সাথে দেখা হয়, তাদের সাথে কথা হয়, কাউকে বই গিফট দিচ্ছি, মানে কেউ বই কিনে নিচ্ছে। তো এই বিষয়গুলো আসলে খুব মানে সারাটা মানে বছরই আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি যে বইমেলা আসবে, বইমেলায় মানে সবার সাথে দেখা হবে। অনেক রাইটারের সাথে দেখা হয়ে যায়, আমাদের রাইটারদেরও একটা মিলন মেলা, সেই জন্য মানে বন্ধুত্ব একটা তৈরি হয়ে যায়। এই বন্ধুদের সাথে প্রতি বছরই দেখা হোক, এইটাও ভিতরে একটা আশা থাকে। একুশের বই অনুষ্ঠান থেকে আজকের মতো চলে যাওয়ার সময় হয়েছে শুধু দর্শক, কিন্তু যাওয়ার আগে বইমেলায় ক্রেতা এবং দর্শকেরা কী ধরনের বই পছন্দ করছে সেইটা আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। বইমেলায় ছোটোবেলা থেকেই আমার বাবার হাত ধরে মেইনলি প্রায় প্রতি বছরই আসা হয়, এবং ছোটোবেলা থেকেই বইমেলার সঙ্গে আসলে অনেক স্মৃতি রয়েছে। আমার বাবা মেইনলি আমাকে বই পড়ার জন্য অনেক ইন্সপায়ার করেছেন একদম ছোটোবেলা থেকে। নানা রকম বই পড়ে বড় হয়েছে, আর প্রত্যেক বছরই বইমেলা নিয়ে একটা আকর্ষণ থাকে যে কী কী নতুন বই আসলো বা কী বই কিনবো, সেটা নিয়ে একটা আনন্দ থাকে। এই বছর একটু অল্প সময়ের জন্য বইমেলা হচ্ছে, সেটার জন্য একটু খারাপ লাগছে, কিন্তু এসেছি তারপরও ভালো লাগছে। এখানে এসে প্রতি বছরই আসি, ভালো লাগে আমার। আমি আসলে গল্পের বই পড়তে ভালো লাগে আর কি, তো এখান থেকে সেগুলো কালেকশন করি গল্পের বই। নতুন কোনো রাইটারের বই আসলে সেটা নেই আর কি। বইমেলায় এসে আমার অনেক ভালো লাগছে। আমার এমনি নতুন বই দেখলে অনেক ভালো লাগে, বই সংগ্রহ করতে আমি অনেক পছন্দ করি। তার জন্য একটু বইমেলায় আসা, নতুন নতুন বই দেখবো, ভালো লাগে, মানে কেনার অনেক ইচ্ছা। আমাদের বাঙালিদের জীবনে অনেক উৎসব আছে, যেরকম আপনার বিভিন্ন সম্প্রদায় ভেদে কারো ঈদ, কারো পূজা, কিন্তু এই অনুষ্ঠানটি, এই উৎসবটি সার্বজনীন। আর যেহেতু একটু লেখালেখি করি, আবৃত্তি করি, সুতরাং আমাকে প্রতি বছরই কোনো না কোনো কারণে আসতেই হয় এখানে। আর গত বছরটা আমি আসতে পারিনি, এই জন্য আমার খুব খারাপও লেগেছে। তো এই জন্য এবার আসা শুরু করলাম, আজকেই প্রথম এসেছি এবারে, এবং এরপরে হয়তো আরও আসবো। বই কিনবো, অনেক প্রচুর বই কিনি এবং পড়ি। শুধু কিনলে তো হয় না, পড়তে হয়, পড়ি।